আমি শিহাব, ঢাকায় আব্বু আম্মুর সাথে থাকি। আমার জীবনটা খুব সিম্পল। অফিস, বাসা, মাঝে মাঝে বন্ধুদের সাথে আড্ডা। গ্রামের সাথে যোগাযোগ বলতে বছরে একবার ঈদে যাওয়া, সেটাও সময় হয় না। রাতে ডাইনিং টেবিলে খাচ্ছি, হঠাৎ আব্বুর ফোন বেজে উঠল। স্ক্রিনে লেখা বড় ভাই, মানে আমার বড় চাচা। আব্বু ফোন ধরতেই তার মুখের ভাব বদলে গেল। কথা খুব কম বললেন, শুধু শুনলেন। তারপর ধীরে ধীরে বললেন, আমরা আসছি, কাল সকালেই রওনা হব। ফোন রাখার পর ঘরে অদ্ভুত নীরবতা। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আব্বু কাপা গলায় বললেন, তোর দাদু খুব অসুস্থ, হঠাৎ অবস্থা খারাপ হয়েছে। কথাটা শুনতে আমার মন খারাপ হয়ে গেল। দাদুর সাথে অনেক ভালো সময় কাটিয়েছি। ছোটবেলায় আমাকে কত খাইয়ে দিয়েছেন, ঘুরতে নিয়ে গেছেন। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, শুধু মাথা নেড়ে উঠে গেলাম। পরদিন ভোরেই আমরা রওনা দিলাম। শহরের উঁচু বিল্ডিং পেছনে পড়ে রইল। রাস্তা বদলাতে বদলাতে যখন কাঁচা পথে ঢুকলাম, তখন মনে হলো অনেক বছর পর ফেরা। গ্রামের বাড়িতে ঢুকতেই ভিড়, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সবার মুখে চিন্তার ছাপ। আমি সোজা ভেতরে গেলাম। দাদু শুয়ে আছেন, চোখ বন্ধ, পাশে কয়েকজন বসে। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। হঠাৎ পাশ থেকে একটা গলা শুনলাম। শিহাব ভাই, এই নাও ঠান্ডা পানি খাও। আমি ঘুরে তাকালাম। ইশরাত, আমার ছোট চাচার মেয়ে। ছোটবেলায় যার সাথে সারাদিন ঝগড়া করেছি, যে আমাকে সবসময় শহুরের সাহেব বলে খ্যাপাতো। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা সেই আগের ইশরাত না। চুপচাপ, গম্ভীর, চোখের নিচে ক্লান্তির ছাপ। মনে হচ্ছে অনেক রাত জেগেছে। আমি শুধু বললাম, না লাগবে না। আমাদের মধ্যে অদ্ভুত এক দূরত্ব, না ঝগড়া না হাসি, শুধু পরিস্থিতির চাপা ভার। বড় চাচার কাছে শুনতে পেলাম ডাক্তার বলেছে অবস্থা বেশি ভালো না। আমি আকাশের দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল এই অসুস্থতার খবরটাই হয়তো আমাদের সবাইকে আবার এক জায়গায় এনে দাঁড় করিয়েছে। কিন্তু তখনও জানতাম না এই গ্রামে আসাটা শুধু দাদার অসুস্থতার জন্য না, এর থেকেও বেশি কিছু হয়ে যাবে। রাত প্রায় হয়ে গেল। গ্রামের বাড়িতে রাত মানেই অন্যরকম নিস্তব্ধতা। শহরের মতো গাড়ির শব্দ নেই, হর্ন নেই, শুধু দূরে কোথাও ঝিঝি পোকার ডাক। খাওয়া দাওয়া শেষ হতেই খবর এলো দাদু সবাইকে তার ঘরে ডাকছেন। আমি ভ্রুকুচকে আব্বুর দিকে তাকালাম। আব্বুও একটু চিন্তিত মুখে উঠে দাঁড়ালেন। একে একে সবাই দাদুর ঘরে ঢুকলাম। দাদু বিছানায় হেলান দিয়ে বসে আছেন, মুখ শুকনো, কিন্তু চোখ দুটো আগের মতোই তীক্ষ্ণ। মনে হচ্ছিল তিনি যেন আমাদের সবাইকে খুব মন দিয়ে দেখছেন। তিনি ধীরে বললেন, সবাই আসছো তো? আব্বু বললেন, হ্যাঁ আম্মা, সবাই এসেছে। দাদু একটু কাশি দিয়ে বলতে শুরু করলেন, আমি হয়তো বেশি দিন বাঁচব না, তোমরা সবাই আমাকে মাফ করে দিও। আব্বু সঙ্গে সঙ্গে বললেন, এসব কি বলেন আম্মা? আল্লাহ ভরসা, কিছু হবে না আপনার। দাদু হাত তুলে থামালেন। আজকে আমার কথা শোনো, আমার একটা শেষ ইচ্ছে আছে। কি ইচ্ছে আম্মা, বলুন। ঘরে চাপা গুঞ্জন সৃষ্টি হলো। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। জানি না কেন বুকের ভেতর অদ্ভুত একটা চাপ অনুভব হচ্ছিল। দাদু একটু থেমে আমার দিকে তাকালেন, তারপর ইশরাতের দিকে। তোরা দুইজন এইখানে এসে বস। আমি আর ইশরাত অবাক হয়ে দাদুর কাছে গিয়ে বসলাম। ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল আমার, যখন তোরা দুইজন উঠানে দৌড়াদৌড়ি করতিস, ঝগড়া করতিস, তখন থেকেই ভাবতাম একদিন তোদের একসাথে দেখব। তখনই আব্বু বললেন, মানে আম্মা, আপনি কি বলতে চাইছেন? আমি চাই আমার চোখের সামনে শিহাব আর ইশরাতের বিয়ে হোক। এটাই আমার শেষ ইচ্ছে। শুধু আমার না, তোর আব্বারও ছিল, কিন্তু উনি আর বলতে পারেনি, তার আগেই চলে গেলেন। কথাটা শেষ হতেই মনে হলো সময় থেমে গেছে। আমি যেন ঠিক শুনছি কি না বুঝতে পারছিলাম না। আমার আর ইশরাতের বিয়ে? আমি অবাক হয়ে ইশরাতের দিকে তাকালাম। ও মাথা নিচু করে বসে আছে। পুরোপুরি অস্বীকারের ভঙ্গি নেই, বরং মুখে
অদ্ভুত এক শান্ত ভাব, যেন বিয়েটা একেবারে অচেনা নয় তার কাছে। আমার মাথা গরম হয়ে গেল। আমি হঠাৎ বলে ফেললাম, দাদু, এটা কি বলছো? এটা সম্ভব না। ঘরের সবাই চমকে উঠল। দাদু স্থির চোখে আমার দিকে তাকালেন। কেন সম্ভব না? আমি গলা শক্ত করে বললাম, আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি, কখনো ওইভাবে ভাবিনি। আমার এখনও অনেক কিছু করার আছে। হঠাৎ করে বিয়ে, এটা আমার পক্ষে সম্ভব না। ঘরের পরিবেশ ভারী হয়ে গেল। দাদু দীর্ঘশ্বাস ফেললেন। তুই কি আমার ইচ্ছে রাখবি না শিহাব? আমি যদি কাল না থাকি, আমার চোখের সামনে এই একটা স্বপ্ন পূরণ হলে শান্তিতে যেতে পারতাম। কথাগুলো সরাসরি হৃদয়ে এসে লাগলো আমার। আমি আব্বুর দিকে তাকালাম, যেন ওনার কাছে সমর্থন চাইছি। আব্বু উল্টো দাদুর পক্ষ নিলেন। শিহাব, আম্মার কথাই শেষ কথা। উনি কোনোদিন নিজের জন্য কিছু চাননি, আর তাছাড়া আব্বারও নাকি এটাই ইচ্ছে ছিল। আর আমাদেরও এতে কোনো আপত্তি নেই। ইসরাতের সাথে তোকে বেশ ভালো মানাবে। আমার ভেতরে তোলপাড় চলছে। আমি ইশরাতের দিকে আবার তাকালাম। এই প্রথম ও মাথা তুলে আমার দিকে তাকালো। আমি বুঝলাম ও অন্তত পুরোপুরি না বলছে না, যা তার চোখ দেখেই বোঝা যাচ্ছে। দাদু আবার বললেন, শোন দাদু ভাই, আমার বিশ্বাস তোরা দুজন একসাথে ভালো থাকবি। আমি জানি না কেন, কিন্তু সেই মুহূর্তে নিজের যুক্তিগুলো দুর্বল লাগতে শুরু করলো। দাদুর কাপা হাতটা এগিয়ে আমার হাতে রাখলেন। রাজি হবি না দাদু ভাই? ঘরের সবার চোখ এখন আমার দিকে। আমি চোখ বন্ধ করলাম কয়েক সেকেন্ডের জন্য। তারপর ধীরে বললাম, আমি জানি না কিছু, তোমাদের যা ইচ্ছে করো। বলেই আমি উঠে চলে গেলাম। ঘরে যেন চাপা স্বস্তির নিঃশ্বাস পড়ল। দাদু চোখ বন্ধ করে আল্লাহর নাম নিলেন। পরদিন বাড়িতে ছোট করে আয়োজন করা হলো। কোনো বড় সাজসজ্জা না, আত্মীয় স্বজন, গ্রামের কয়েকজন মানুষ। পাশের মসজিদের ইমাম সাহেব এলেন। সব কিছু খুব দ্রুত ঘটছে। আমি এখনও পুরো বিষয়টা হজম করতে পারছি না, কিন্তু যখন কবুল বলার সময় এলো, আমি স্পষ্ট গলায় বললাম, কবুল। সবাই দোয়া করল। দাদু বিছানায় বসেই হাত তুলে আমাদের জন্য দোয়া করলেন। তার চোখে তৃপ্তির ঝিলিক। সেই মুহূর্তে বুঝলাম, এই বিয়ে ভালোবাসা দিয়ে শুরু হয়নি, না কোনো স্বপ্ন দিয়ে। শুরু হয়েছে একজনের বহুদিনের ইচ্ছে দিয়ে। কিন্তু আমাদের গল্পটা এখানেই শেষ না, আসল গল্পটা হয়তো এখানেই শুরু। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হতে হতে রাত অনেক হয়ে গেল। উঠানে এখনও হালকা হাসাহাসি চলছে। চাচা চাচি ফুপু সবাই মশকরায় ব্যস্ত, কিন্তু আমার মাথা যেন ঠিকমতো কাজ করছে না। সব কিছু এত দ্রুত হলে যে নিজের অনুভূতিগুলো গুছানোর সময় পাইনি। হঠাৎ আম্মু এসে বললেন, রোমে যা, ইশরাত একা একা বসে আছে, ভয় পাবে। আমি এক পা এগোতেই পিছন থেকে আম্মু আবার বললেন, আর হ্যাঁ, তোর দাদু তোকে ডেকেছেন, একবার দেখা করে আসিস। আমি থেমে গেলাম। রুমের দিকে না গিয়ে দাদুর ঘরের দিকে হাঁটা দিলাম। দাদুর ঘরে ঢুকতেই দেখলাম উনি বিছানায় শোয়া। আমি চুপচাপ গিয়ে বসলাম। দাদু ধীরে বললেন, রাগ করেছিস? আমি সরাসরি উত্তর দিলাম না, শুধু বললাম, সব কিছু খুব তাড়াহুড়া হয়ে গেল। দাদু মৃদু হাসলেন। জীবন সব সময় নিয়ে সিদ্ধান্ত নেয় না দাদু ভাই, কখনো কখনো সময় আমাদের ঠেলে দেয়। আমি চুপ। তিনি আবার বললেন, ইশরাত ছোট থেকে একটু জেদি, একটু সংবেদনশীল, মা বাবার আদরে বড় হয়েছে, কিন্তু মনটা খুব নরম। তুই বড়, তুই বুঝদার, যদি কোনো ভুল করে বকিস না, বুঝিয়ে বলবি। আরেকটা কথা, তিনি একটু থামলেন, তারপর আবার বললেন, মেয়েরা বিয়ের পরে নতুন ঘরে গিয়ে সবচেয়ে বেশি ভয় পায়, তুই যেন ওকে সেই ভয়টা না দিস। কথাগুলো শুনে বুকের ভেতর অদ্ভুত একটা টান অনুভব করলাম। দাদু আমার হাত ধরে বললেন, আজ থেকে ইশরাতকে তোর হাতে সঁপে দিলাম। ওর সম্মান, ওর হাসি, ওর কান্না সব তোর দায়িত্বে। আমি প্রথমবারের মতো দাদুর চোখে পানি দেখলাম। ও
ওকে সম্পূর্ণ স্ত্রীর মর্যাদা দিবি। ও যেন কখনো না ভাবে ও জোর করে তোর জীবনে এসেছে, আর আমাকে যেন কখনো কোনো অভিযোগ না দেয়। আমার গলা শুকিয়ে গেল। ধীরে বললাম, চেষ্টা করব। তিনি চোখ বন্ধ করে বললেন, আল্লাহ তোদের সুখী করুক। এখন যাও, রুমে যাও, আমার দাদুভাইটা তোমার জন্য অপেক্ষা করছে। আমি উঠে দাঁড়ালাম। আজকের রাতটা আমার জীবনের সবচেয়ে ভারী রাত। রুমের সামনে এসে দাঁড়ালাম। দরজাটা আধ খোলা, ভেতরে হালকা ফুলের গন্ধ। বিছানায় লাল সাদা চাদর, বালিশে গোলাপের পাপড়ি। আমি গভীর নিঃশ্বাস নিয়ে ভেতরে ঢুকলাম। ইশরাত খাটের এক কোণে বসে আছে। লাল শাড়ি, মাথায় ঘোমটা, হাতের চুড়িগুলো হালকা শব্দ করছে। আমি দরজা বন্ধ করে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলাম। কথা খুঁজে পাচ্ছিলাম না। ও ধীরে বলল, কোথায় ছিলে এতক্ষণ? দাদুর রুমে। কি বলেছেন দাদু? আমি একটু শক্ত গলায় বললাম, যা বলার ছিল তাই বলেছে। ও চুপ। আমি আলমারির পাশে গিয়ে দাঁড়ালাম। মাথা গরম লাগছে। তারপর শান্ত স্বরে বললাম, একটা কথা পরিষ্কার করে বলি ইশরাত, এই বিয়ে আমার জন্য খুব হঠাৎ। আমি কখনো প্রস্তুত ছিলাম না এসবের জন্য। কিন্তু তুমি তো আগে থেকেই জানতে, তাই না? দাদু মাঝে মাঝে ইঙ্গিত দিতেন, কিন্তু আজকেই প্রথম সবার সামনে বললেন। আমি তীক্ষ্ণ গলায় বললাম, আর তুমি রাজি হয়ে গেলে? এই প্রথম ও মাথা তুলে আমার দিকে তাকালো, চোখে কষ্টের ছাপ। আমি দাদুকে না বলতে পারিনি। ঘরে আবার নীরবতা। আমি বিরক্ত হয়ে বললাম, দেখো, আমি নাটক পছন্দ করি না। আমাদের মধ্যে আগে যেমন সম্পর্ক ছিল সেটা একদিনে বদলাবে না, সময় লাগবে। আমিও তো একদিনে কিছু বদলাতে চাই না। আমি অবাক হলাম। ও আবার বলল, তুমি যতটা অস্বস্তিতে আছো আমি তার চেয়ে কম না। কথাটা শুনে কিছুক্ষণ চুপ হয়ে গেলাম। হয়তো সত্যি ও তো নিজের পরিচিত জীবন ছেড়ে হঠাৎ আমার জীবনে ঢুকে পড়েছে। আমি বিছানার অন্য পাশে বসে বললাম, অনেক ক্লান্ত লাগছে, এবার ঘুমাবো। ও ধীরে মাথা নাড়ল। চুরির শব্দ থেমে গেল। রাত গভীর হলো। আমরা একই খাটে, কিন্তু মাঝখানে অদৃশ্য একটা দূরত্ব। না কোনো রোমান্টিক কথা, না কোনো সিনেমার মতো মুহূর্ত, শুধু দুজন মানুষ একটা হঠাৎ সিদ্ধান্তের ভেতরে আটকে থাকা। রাত কেটে গেছে কখন বুঝতেই পারিনি। হয়তো ঠিকমতো ঘুমই হয়নি। হঠাৎ ভোরের দিকে একটা অদ্ভুত শব্দে ঘুম ভাঙল। প্রথমে মনে হলো স্বপ্ন দেখছি, তারপর স্পষ্ট কান্নার আওয়াজ কানে এলো। বাইরে থেকে উচ্চস্বরে কান্নার শব্দ শোনা যাচ্ছে। আমার বুক ধক করে উঠল। আমি তড়িঘড়ি করে উঠে বসলাম। পাশের দিকে তাকালাম। ইশরাতও উঠে গেছে। ওর চোখে ভয়। আমি কিছু না বলে দরজা খুলে বের হলাম। দাদুর ঘরের সামনে ভিড়। ভেতর থেকে কান্নার শব্দ আরও স্পষ্ট। আমি ভেতরে ঢুকতেই দেখলাম দাদু শান্ত হয়ে শুয়ে আছেন, মুখে অদ্ভুত প্রশান্তি। কিন্তু সেই প্রশান্তি জীবিত মানুষের না। আমার মাথা ঝিমঝিম করে উঠল। কাল রাতেও তো কথা বললেন, আমার হাত ধরেছিলেন। আমি ধীরে গিয়ে দাদুর পায়ের কাছে বসে পড়লাম। ঠান্ডা, একদম ঠান্ডা। এটাই কি শেষ দেখা? পাশ থেকে ইশরাতের কান্নার শব্দ ভেসে এলো। ও দাদুর মাথার পাশে বসে কাঁদছে। আমি কখনো ওকে এভাবে কাঁদতে দেখিনি। আমার বুকের ভেতর কিছু একটা ভেঙে যাচ্ছিল। সকালের পুরো সময়টা কেমন ঝাপসা হয়ে গেল। গোসল, কাফন, জানাজা সব নিয়মকানুন একটার পর একটা চলতে লাগলো। গ্রামের মানুষজন ভিড় করল। আমি জানাজার সময় সামনে দাঁড়িয়েছিলাম, মাথা নিচু। মনে হচ্ছিল গতকালের বিয়েটা যেন দাদুর শেষ শক্তি দিয়ে ধরে রাখা একটা ইচ্ছে ছিল। ইচ্ছে পূরণ হতেই তিনি শান্তিতে চলে গেলেন। দাফন শেষে বাড়িতে ফিরতেই চারপাশ নিস্তব্ধ। কাল যে উঠানে হাসাহাসি ছিল, আজ সেখানে শুধু শোক। সবাই চুপচাপ। ইশরাত সারাদিন প্রায় কারোর সাথে কথা বলেনি। এক কোণে বসে আছে, চোখ লাল। আমি লক্ষ্য করলাম ও কিছুই খায়নি। দুপুরে খাওয়ার সময় আম্মু ওকে ডাকলেন, কিন্তু ও মাথা নেড়ে না বলল।
রাত হয়ে গেল। আমি নিজেও ঠিকমতো কিছু খাইনি। রাতে রুমে ঢুকে দেখলাম ইশরাত চুপচাপ বসে আছে, চোখ ফোলা। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। তারপর বাইরে গিয়ে এক প্লেট ভাত আর ডাল তরকারি নিয়ে এলাম। রুমে ঢুকে প্লেটটা টেবিলে রাখলাম। তারপর শান্ত গলায় বললাম, খেয়ে নাও। ও মাথা নেড়ে বলল, খিদে নেই। সারাদিন কিছু খাওনি, এভাবে থাকলে অসুস্থ হয়ে যাবে। বললাম তো ইচ্ছে করছে না। আমি একটু বিরক্ত হলেও নিজেকে সামলে নিলাম। দাদুর কথা মনে পড়ল, ওর সব দায়িত্ব তোর। আমি একটু নরম স্বরে বললাম, দাদু চাইতো না তুমি না খেয়ে থাকো। কথাটা শুনেই ওর চোখ আবার ভিজে গেল। দাদু তো আর নেই। আমি কয়েক সেকেন্ড চুপ করে থাকলাম। তারপর প্লেটটা হাতে নিয়ে ওর সামনে বসলাম। দেখো, জানি তুমি কষ্ট পাচ্ছ, আমিও পাচ্ছি, কিন্তু এভাবে না খেয়ে থাকলে তো আর সব কিছু আগের মতো হয়ে যাবে না। শরীর তো ঠিক রাখতে হবে। ও কিছু বলল না। আমি ভাত একটু মেখে ওর মুখের সামনে তুলে ধরলাম। হা করো। ও প্রথমে মুখ ঘুরিয়ে নিল। আমি ধীরে বললাম, এমন করো না, প্লিজ খেয়ে নাও। কয়েক সেকেন্ড পরে ও ধীরে মুখ খুলল। আমি নিজ হাতে ওকে খাইয়ে দিলাম। মাঝে মাঝে চোখের পানি মুছছে। খাওয়া শেষ হলে ও আস্তে বলল, থ্যাঙ্কস। আমি কিছু বললাম না, শুধু প্লেটটা সরিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ও কপালে হাত দিয়ে বলল, মাথাটা খুব ব্যথা করছে। শুয়ে পড়ো। ও শুয়ে পড়ল। আমি কয়েক সেকেন্ড দ্বিধায় থাকলাম। তারপর ধীরে ওর মাথার পাশে বসে হাত দিয়ে চাপ দিতে শুরু করলাম। ও চোখ বন্ধ করে রইল। চুরির শব্দ নেই আজ, শুধু নিঃশ্বাসের শব্দ। আমি ধীরে ধীরে মাথা টিপে দিচ্ছিলাম। কিছুক্ষণ পর অনুভব করলাম ওর নিঃশ্বাস ভারী হয়ে এসেছে, ঘুমিয়ে পড়েছে। ওর মুখে ক্লান্তি, কিন্তু আগের মতো টান টান না। আমি হাত সরিয়ে পাশে শুয়ে পড়লাম। আজ প্রথমবার মনে হলো এই মেয়েটা এখন সত্যি আমার দায়িত্ব। বাইরে রাত গভীর, আকাশে চাঁদ উঠেছে। দাদু নেই, কিন্তু তার রেখে যাওয়া সম্পর্কটা আমাদের দুজনকে এক অদ্ভুত বন্ধনে বেঁধে দিয়েছে। আমরা দুজনেই ক্লান্ত, শোকাহত। তবু আগের রাতের সেই দূরত্বটা আজ একটু কম মনে হচ্ছে, হয়তো অল্প একটু। গ্রামে আরও কিছুদিন থেকে শেষমেশ আমাদের যাওয়ার পালা এলো। আমার ছুটিও প্রায় শেষ। অফিসে ফিরতে হবে। শহরের ব্যস্ত জীবন আবার শুরু হবে। বাসায় ফিরতেই আমার জীবন আগের মতো হয়ে যাবে। কাজ, সময় মতো অফিস, সভা, আড্ডা, আর মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে কিছুটা মুক্ত সময়। গ্রামের শেষ দিনটা ছিল অদ্ভুত। দাদুর বিদায়ের শোক এখনও ভেতরে ঢেউ তোলে। কিন্তু বিয়ে হয়ে গেছে, দায়িত্ব এসে গেছে। শেষ মুহূর্তে সবাই ঠিক করলো গ্রাম থেকে বাসায় সবাই ফিরে যাব। বাসায় পৌঁছেই ইশরাত যেন নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে চাইছে। ইশরাত চুপচাপ, তবে চোখে অল্পটা ক্লান্তি, লাজুক ভাব। পরের দিন থেকে আমি আবার অফিসে ব্যস্ত হয়ে গেলাম। ভোর থেকে সন্ধ্যা মিটিং, কল, প্রজেক্ট, কাজের চাপ। শহরের রুটিনে ডুবে গেলাম। আর ইশরাত বাসায় আম্মুর সাথে থাকে। দুজন একই ছাদের নিচে থাকি, কিন্তু তারপরও মনে হয় দূরত্ব। আমি অফিস থেকে ফিরলে যখন যেইটা লাগে ঠিকমতো খেতে দেয়, কিন্তু আমি যেন তারপরও খুব ইজিভাবে নিতে পারছিলাম না। কিন্তু ইশরাত ঠিকই নিজেকে সামলে নিয়েছে। কিছুদিন পর হঠাৎ আব্বু জানালেন যে তাদের আবার গ্রামে জরুরি কাজে যেতে হবে। কিন্তু আমি বললাম যে আমার অফিসের কারণে আমি যেতে পারবো না। সেই খবর শুনে ইশরাত বলল, তুমি না গেলে আমি যাব না। তারপর একদিন আব্বু আম্মু চলে গেলেন বাড়িতে, আর আমি অফিসে চলে আসলাম। ইশরাত বাসায় একা। অফিসে ব্যস্ততার মাঝে হঠাৎ মনে পড়ল আজ ইশরাতের জন্মদিন। আমি দ্রুত সিদ্ধান্ত নিলাম আজকে ওকে সারপ্রাইজ দিব। বিকেলে অফিস থেকে বের হয়ে মার্কেট থেকে শাড়ি, ঝকঝকে চুড়ি, ফুল আর ছোট্ট কেক কিনলাম। বাসায় ফিরে ইশরাত দরজা খুলতেই আমি বললাম, হ্যাপি বার্থডে ইশরাত। ও প্রথমে অবাক হয়ে গেল, তারপর খুশিতে প্রায় কান্না করে দিল। আমি দেখলাম সেই ছোট্ট হাসি আবার ফিরে এসেছে। ও হাসি মুখে বলল, তোমার মনে আছে আমার জন্মদিন?
এমন একজনের জন্মদিন কিভাবে ভুলি? তারপর আমি ওকে শাড়ি চুড়ি পরিয়ে দিলাম, কেক কাটলাম। আমি নিজেই চামচে কেক তুলে খাইয়ে দিলাম। ওর চোখে আনন্দ, মুখে হাসি, মনে শান্তি। সবশেষে ইশরাত একটু লাজুক হাসি দিয়ে বলল, একটা কথা জিজ্ঞেস করি? আমি মুচকি হেসে বললাম, কি? ইশরাত কিছুক্ষণ চুপ করে রইল। হাতে চুরির শব্দ হচ্ছে আস্তে আস্তে। তারপর ধীরে বলল, তুমি আমাকে এখনো কি শুধু দায়িত্বই ভাবো, নাকি একটু হলেও নিজের আপন কেউ বলে ভাবো? প্রশ্নটা শুনে আমি কয়েক সেকেন্ড চুপ হয়ে গেলাম। ওর চোখে কৌতূহল না, ভয় ছিল, যেন উত্তরটা ওর জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি ধীরে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। সত্যি কথা শুনবে? ইশরাত মাথা নাড়ল। হ্যাঁ, প্রথম দিন তোমাকে শুধু দায়িত্ব হিসেবেই দেখেছিলাম। হঠাৎ বিয়ে, দাদুর ইচ্ছে, সব কিছু মিলিয়ে মাথা কাজ করছিল না। কিন্তু আমি একটু থামলাম। ওর চোখ আমার মুখে স্থির। কিন্তু কি? কিন্তু যেদিন তোমাকে নিজ হাতে খাইয়ে দিলাম, যেদিন তোমার মাথা টিপে দিতে দিতে ঘুমিয়ে পড়েছিলাম, সেদিন বুঝলাম তুমি শুধু দায়িত্ব না, তুমি আমার জীবনের অংশ হয়ে গেছো। ইশরাতের চোখ ভিজে উঠল। ও ধীরে বলল, আমি ভয় পেতাম তুমি হয়তো কখনো আমাকে নিজের মতো করে মেনে নেবে না। আমি একটু এগিয়ে এসে ওর দুহাত নিজের হাতে নিলাম। আমি সময় নিয়েছি, কিন্তু দূরে থাকিনি, শুধু বুঝতে সময় লেগেছে। তাহলে আজ যদি দাদু থাকতেন ওনাকে কি বলতে? আমি হালকা হেসে বলতাম, দাদু তুমি ঠিকই ছিলে। ও অবাক হয়ে তাকালো। তুমি আমার জীবনে জোর করে আসোনি, হয়তো আল্লাহ ঠিক সময়ে তোমাকে পাঠিয়েছেন। কিন্তু আমি বুঝতে পারছি না তুমি হঠাৎ এত পরিবর্তন হলে কিভাবে? এতদিন তো কিছু বলনি, আর আজ হঠাৎ সব কিছু এত সহজে মেনে নিলে? কারণ আজকে তোমার জন্মদিন, যা আমার জন্য বিশেষ দিন। মনে আছে, ছোটবেলায় তোমার জন্মদিনে আমি নিজে গিয়ে কেক আনতাম, বেলুন দিয়ে ঘর সাজাতাম, যাতে তুমি খুশি হও। আর আজকে আবার সেই দিন, তাই ভাবলাম সব কিছু তো একদিন ঠিক করতেই হবে। তাহলে আজকের এই বিশেষ দিন দিয়ে না হয় শুরু করি। ঈশাত এবার আর নিজেকে সামলাতে পারল না। ও ধীরে এসে আমার বুকে মুখ লুকিয়ে দিল। ওর কান্না আর হাসি মিশে গেছে। আমি ওর মাথায় হাত রেখে বললাম, জানো, আজ তোমার হাসিটা দেখে মনে হলো আমি তোমাকে হাসাতে চাই, শুধু দায়িত্ববোধ থেকে না, মন থেকে। তাহলে আজ একটা কথা বলো। কি কথা? নিজের ইচ্ছেই বলো, তুমি আমাকে কি মনে করো? আমি ওর কপালের ওপর আলতো করে হাত রাখলাম। আমার স্ত্রী, আমার সঙ্গী, আর আমার নিজের মানুষ। ওর গাল লাল হয়ে উঠল। লাজুক হাসি দিয়ে বলল, শুধু এটাই? আমি একটু ঝুঁকে ওর কপালে আলতো একটা চুমু দিলাম। আর আমার শান্তি। ওর চোখ বন্ধ হয়ে এলো। মুহূর্তটা নীরব কিন্তু গভীর। বাইরে হয়তো শহরের আলো জ্বলছে, কিন্তু এই ঘরের ভেতর দুজন মানুষের দূরত্ব আস্তে আস্তে গলে যাচ্ছে। ইশরাত ধীরে বলল, আমি কখনো তোমার কাছে কিছু জোর করে চাইবো না, শুধু একটা জিনিস চাই। কি? যখন রাগ করবে দূরে চলে যেও না, পাশে থেকে রাগ করো। আমি ভালোবেসে সেই রাগ ভাঙাবো। আমি হেসে ফেললাম। ঠিক আছে। আর তুমি? আমি ঝগড়া করলেও শেষমেশ তোমার কাছেই আসবো। আমি ওর হাত টেনে কাছে আনলাম। তাহলে একটা কথা ঠিক করি, কি? আমাদের গল্পটা অন্যরকম হবে, যেখানে জোর থাকবে না, ভয় থাকবে না, থাকবে সময়, সম্মান আর ধীরে ধীরে জন্ম নেওয়া ভালোবাসা। ভালোবাসা কি জন্ম নিচ্ছে? হয়তো শুরু হয়ে গেছে, আমরা শুধু বুঝতে দেরি করেছি। কথাটা বলে আমি চুপ হয়ে গেলাম। ইশরাত আমার দিকে তাকিয়ে আছে। চোখে সেই চেনা লাজুক আলো, কিন্তু আজ তার ভেতরে নিশ্চয়তা আছে। তাহলে একটা কথা বলো, আজ থেকে যদি আমি সত্যি তোমার হয়ে যাই, তুমি আমাকে মাঝপথে একা ফেলে দেবে না তো? আমি এক মুহূর্ত দেরি না করে ওর দুই গাল হাতের মধ্যে নিলাম। তোমাকে কেউ কখনো একা ফেলবে না, আর আমি তো নাই। এতদিন কেন বলনি? কারণ আমি ভয় পেতাম, দায়িত্ব নিতে পারবো কিনা জানতাম না। কিন্তু যেদিন বুঝলাম
তোমার চোখের জল আমার সহ্য হয় না, সেদিন থেকেই বদল শুরু হয়েছে। আমি ভাবতাম তুমি আমাকে শুধু সহ্য করছো। সহ্য করলে কেউ জন্মদিন মনে রাখে, শাড়ি কিনে আনে, চুড়ি মিলিয়ে দেয়? ইশরাত মৃদু হাসল। আমি খুব আলতো করে ওর কপালে চুমু খেলাম। ও চোখ বন্ধ করে ফেলল। তুমি জানো, তোমার এই লাজুক মুখটা আমাকে দুর্বল করে দেয়। ইশরাত লজ্জায় চোখ নামিয়ে নিল। আমি মৃদু হেসে ওর গালে আরেকটা ধীরে চুমু দিলাম। ও এবার আর সরে গেল না, বরং খুব আস্তে আমার শার্ট আঁকড়ে ধরল। একটা কথা বলবো? বলো। প্রথম রাতে যখন তুমি দূরে সরে শুয়েছিলে, তখন খুব কষ্ট পেয়েছিলাম। মনে হয়েছিল আমি তোমার জীবনে বোঝা। সেদিন আমি নিজেই ভেতরে ভেঙেছিলাম। তোমাকে কষ্ট দিয়েছি জানি, কিন্তু আজ থেকে আর দূরে শোবো না। কথা দাও। আমি ওর কপাল নিজের কপালে ঠেকিয়ে বললাম, কথা দিচ্ছি। কিছুক্ষণ আমরা শুধু একে অপরের চোখের দিকে তাকিয়ে রইলাম। সেই তাকানোতে আর কোনো অস্বস্তি নেই, আছে টান। আমি খুব ধীরে ওর ঠোঁটের দিকে ঝুঁকলাম। এক মুহূর্ত থামলাম, ওর চোখের আকুতি খুঁজলাম। ও চোখ বন্ধ করল। আমি ওর ঠোঁটে একটা নরম চুমু দিলাম। কয়েক সেকেন্ড পর ও আস্তে ফিসফিস করল, এতদিন পরে কেন মনে হচ্ছে আমি সত্যি তোমার স্ত্রী? কারণ আজ আমি মন থেকে তোমাকে মেনে নিয়েছি। বলেই আমি ওকে আমার বুকে জড়িয়ে নিলাম। ধীরে ধীরে শেষ হলো আমাদের সকল মান অভিমান। এই ছিল শিহাব আর ইশরাতের গল্প। একটা সম্পর্ক যা শুরু হয়েছিল জোর করে, কিন্তু ধীরে ধীরে হয়ে উঠল হৃদয়ের সবচেয়ে আপন ঠিকানা। কখনো কখনো ভালোবাসা শুরু হয় না নিজের ইচ্ছায়, বরং সময়, দায়িত্ব আর যত্ন থেকে জন্ম নেয় সত্যিকারের অনুভূতি। দাদুর শেষ ইচ্ছে আজ শুধু একটা বিয়ে নয়, দুইটা হৃদয়ের মাঝে তৈরি করেছে এক গভীর বন্ধন। আপনার কেমন লাগলো এই গল্পটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন। আর এমন আরও হৃদয় ছোঁয়া ভালোবাসার গল্প শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনাদের প্রতিটা ভালোবাসা, প্রতিটা সাপোর্ট আমাদের নতুন গল্প বলার শক্তি দেয়। আজকের মতো এখানেই বিদায়। আবার দেখা হবে নতুন কোনো ভালোবাসার গল্পে। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।